হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো জানো তোমাদের ইউটিউবে এনসিইআরটি এক্সাম্পলার আর পিক সিরিজ চলছে। তো সেটাই আজকে হচ্ছে ক্লাস 11 এর চ্যাপ্টার 10 সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশনের এনসিইআরটি এক্সাম্পলার সিরিজ। এটার আগের দিন তোমরা পিক সিরিজ করে নিয়েছো, আজকে এক্সাম্পলার সিরিজ। আর তুমি জানো যে এনসিইআরটি এক্সাম্পলার কোথায় পাওয়া যায়? এনসিইআরটি বইয়ের একটা বারকোড থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে, সেটা স্ক্যান করলে পাওয়া যায় এবং সেটা শুধুমাত্র ইংলিশেই হয়, বাংলা বইয়ে এটা পাওয়া যায় না। তো সেই বারকোড স্ক্যান ট্যান করে তোমাদের পক্ষে করাটা একটু ডিফিকাল্ট, তো সেটা আমি তোমাদের জন্য এখানে করে দিচ্ছি যাতে তোমাদের অনেক ইজি হয় সেটা। আর বাংলায় কিন্তু তুমি এটা পাবে না, কিন্তু আমি কমপ্লিটলি বাংলায় তোমাকে বলে দেব যাতে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো তাদেরও কোনো রকম অসুবিধে না হয় সেই কারণে। আর তুমি তো জানো যে আমি এনসিইআরটি এক্সাম্পলার কিভাবে করাই। আমি চ্যাপ্টারটাকে প্রথমে বিভিন্ন টপিকে ভাগ করি, এবার প্রত্যেকটা টপিকের আন্ডারে কটা করে প্রশ্ন আসছে সেটা করাই এবং তার সাথে এনসিইআরটির পেজ নাম্বারও মেনশন করে দিই। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তুমি যদি আমার পেড ব্যাচের স্টুডেন্ট হও তুমি জানো যে আমি তোমাদের এগুলো পিডিএফ দিয়ে দেবো 1-2 দিনের মধ্যে। আর যারা তোমরা বাইরে থেকে ইউটিউব থেকে অন্য কোথাও থেকে আমাকে দেখছো তারা এগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো। আর যদি তুমি আমার পেড ব্যাচ ভর্তি হতে চাও তুমি আমার পেড ব্যাচ জয়েন করতে পারো, আমার পেড ব্যাচের ডিটেলস তোমাকে আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কারেন্ট সিলেবাস এই চ্যাপ্টারের, যেখানে আমরা মূলত সেল সাইকেল বা কোষচক্র, মাইটোসিস, মিওসিসই পড়ে থাকি। এবং সিলেবাস নিয়ে আমি প্রত্যেক দিন পিক্স যেদিন করাই সেদিন ডিটেলে বলি, তো ডিটেলে বলে দিয়েছি, দেখে নিও পিক্সটা। এই চ্যাপ্টারে প্রথম টপিক হচ্ছে সেল সাইকেল বা কোষচক্র। আচ্ছা, তো সেটাতে প্রথম প্রশ্ন, এটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার, মানে চ্যাপ্টারটা ছোট না কিন্তু এক্সাম্পলার খুব মাত্রই কয়েকটা প্রশ্নই দেওয়া রয়েছে, 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো সেলস উইচ আর নট ডিভাইডিং আর লাইকলি টু বি অ্যাট, বলছে যে সেলগুলো ডিভাইড করছে না, যে সেলগুলো বিভাজন করছে না তারা কোথায় থাকে? G1, G2, G0, S। তুমি নিশ্চয়ই জানো G0 ফেজে, G0 ফেজ, G0 দশায় সেই সেলগুলো থাকে যখন সে ইমিডিয়েটলি বিভাজন করছে না বা ডিভাইড করছে না। তাহলে আনসার হচ্ছে তোমার এখানে পেলে সি। এটা তুমি কোথায় পাবে? নিউ এনসিইআরটির পেজ নম্বর 122-এ তুমি একে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট G1 ফেজ। G1 ফেজ সম্পর্কে কারেক্ট স্টেটমেন্ট কোনটা, সঠিক বিবৃতি কোনটা? সেল ইজ মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ, বলছে সেল বা কোষ মেটাবলিক্যালি মানে বিপাকজাতভাবে ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। তো G1 ফেজে কি সেল ইনঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় থাকে? একদমই না, অবশ্যই অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে। তাহলে এটা ভুল। ডিএনএ ইন দ্য সেল ডাজ নট রেপ্লিকেট। G1 ফেজে ডিএনএ রেপ্লিকেট করে না বা ডিএনএ রেপ্লিকেশন হয় না, ডিএনএ প্রতিলিপিকরণ হয় না। এটা কি ঠিক? হ্যাঁ, এটা একদম ঠিক। তাহলে আমরা সঠিক স্টেটমেন্ট অলরেডি পেয়ে গেছি, আনসার হচ্ছে বি। তো সেই হিসেবে সি ডি ভুল হওয়ার কথা। চলো একবার চেক করি। ইট ইজ নট আ ফেজ অফ সিনথেসিস অফ ম্যাক্রোমলিকিউলস, বলছে এই স্টেজে নাকি কোনো ম্যাক্রোমলিকিউল বা বৃহৎ জৈব অণু সৃষ্টি হয় না। তাই কি? না, এটা ভুল। এই স্টেজে অনেক ম্যাক্রোমলিকিউলস তৈরি হয়। সেল স্টপস গ্রোয়িং, সেল গ্রো করে না। কোষের নাকি এই স্টেজে বৃদ্ধি হয় না, এটাও ভুল। আমরা জানি সেলের বৃদ্ধি হয় এই স্টেজে, গ্রো হয়। নিউ এনসিইআরটির পেজ নম্বর 121-এ চলে যাবে, পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট টপিক মাইটোসিস। মাইটোসিস থেকে ওরা বলছে মাইটোসিস ইজ ক্যারেক্টারাইজড বাই। মাইটোসিসকে কি করে তুমি ক্যারেক্টারাইজ করবে? মাইটোসিস একটা রিডাকশন ডিভিশন। রিডাকশন ডিভিশনের বাংলা হচ্ছে হ্রাস। রিডাকশন মানে হ্রাস হওয়া, হ্রাস হয় যেই বিভাজনে। তো মাইটোসিস কি সেটা? একদমই না, কারণ মিওসিসকে আমরা রিডাকশন ডিভিশন বলি, হ্রাস বিভাজন হচ্ছে মিওসিস। কারণ মিওসিসে ক্রোমোজোম নাম্বার মা যে সেলটা আর বাচ্চা যে সেলটা সেই দুটোতে ডিফার করে যায়, মা সেলের থেকে হাফ হয়ে যায় বাচ্চা সেলের ক্রোমোজোম নাম্বার। কিন্তু মাইটোসিসে একেবারেই তা নয়, মাইটোসিস কিন্তু সমবিভাজন, এটা হচ্ছে ইকুয়াল ডিভিশন হয়, কারণ এখানে কিন্তু যে মা সেল আর যে বাচ্চা সেল দুজনেরই ক্রোমোজোম নাম্বার সেম থাকে। তাহলে মাইটোসিস কখনোই রিডাকশন ডিভিশন নয়, ইকুয়াল ডিভিশন। ইয়েস, সমবিভাজন বা ইকুয়াল ডিভিশন, আনসার হচ্ছে বি। তাহলে সি ডি ভুল হওয়ার কথা। তো চলো দেখি, বোথ রিডাকশন এন্ড ইকুয়াল ডিভিশন। দেখো দুটোই কি করে হবে? হ্রাস বিভাজন ও সমবিভাজন? একদমই না। পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ারিং হয়, জোড়বদ্ধ হয় কি এরা? না, একদমই না, যেটা মিওসিসে হয়। তাহলে এটা হচ্ছে তোমার বি আনসার, যেটা তুমি নিউ এনসিইআরটির পেজ নম্বর 122-এ তুমি একে পেয়ে যাবে। চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে।
Which of the events listed below is not observed during mitosis? এখানে চারটে ইভেন্টস বলেছে এর মধ্যে কোনটা মাইটোসিসে দেখা যায় না, মাইটোসিসে হয় না? ক্রোম্যাটিন কন্ডেনসেশন, ক্রোম্যাটিনের ঘনীভূতকরণ, হ্যাঁ অবশ্যই হয়, ক্রোম্যাটিন ঘনীভূতীকরণ অবশ্যই মাইটোসিসে হয়, তাহলে এটা তো হলো না। বলেছে কোনটা হয় না? মুভমেন্ট অফ সেন্ট্রিওলস টু অপোজিট পোলস, অপোজিট পোল বা বিপরীত মেরুতে সেন্ট্রিওল মুভ করে, সেন্ট্রিওল জ্বলে যায়, সেটাও হয়। এটা না হলে কি করে হবে? এটা তো অবশ্যই হয়। অ্যাপিয়ারেন্স অফ ক্রোমোজোমস উইথ টু ক্রোম্যাটিডস জয়েন্ট টুগেদার অ্যাট দ্য সেন্ট্রোমিয়ার, বলছে ক্রোমোজোম এখানে কিভাবে থাকে, দুটো ক্রোম্যাটিড মানে এই একটা ক্রোম্যাটিড এই একটা, এরা সিস্টার ক্রোম্যাটিড, তো এরকম দুটো ক্রোম্যাটিড একসাথে, এটা কি, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, তাহলে দুটো ক্রোম্যাটিড একসাথে সেন্ট্রোমিয়ারে জয়েন হয়ে থাকে, হ্যাঁ সেটাও হয়ে থাকে। ক্রসিং ওভার হয় না, তুমি জানো যে মাইটোসিসে ক্রসিং ওভার হয় না, ক্রসিং ওভার মিওসিসে হয়, তাহলে আনসার হচ্ছে ডি। খুব সোজা প্রশ্ন। চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। চলে এলো মিওসিস, মিওসিসের প্রথম প্রশ্ন, মিওসিস ইন ডিপ্লয়েড অর্গানিজমস রেজাল্টস ইন, বলছে ডিপ্লয়েড অর্গানিজমে মিওসিসের ফলে কি হয়? প্রোডাকশন অফ গ্যামেটস, অনেক গ্যামেট তৈরি হয়। মিওসিসের পর কি গ্যামেট তৈরি হয়? আচ্ছা হ্যাঁ হয়, অবশ্যই, কারণ আমরা জানি মিওসিসের পরে এগ আর স্পার্ম তৈরি হয়। রিডাকশন ইন দ্য নাম্বার অফ ক্রোমোজোমস, ক্রোমোজোমের সংখ্যা কমে যায়, হ্যাঁ তাই, আমরা জানি যে মিওসিস, একটু আগেই তোমায় বললাম ক্রোমোজোমের নাম্বার হতে কমে বাচ্চা সেল আর মা সেলের মধ্যে। ইন্ট্রোডাকশন অফ ভেরিয়েশন বা বিভেদীকরণ হয়, অবশ্যই, এই সমস্ত তোমার মানে নতুন কিছু হওয়া, ভেরিয়েশন হওয়া, সেটা অবশ্যই মিওসিসের ফলে হয়। তাহলে কি হচ্ছে? অল অফ দ্য অ্যাবাভ, সব কটাই হবে, আনসার হচ্ছে ডি, সব কটাই কিন্তু তুমি এখানে মিওসিসে দেখতে পাবে। এগুলোর পেজ নাম্বার কেন মেনশন করিনি আমি, কারণ এটা তো তোমাকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে মিওসিসের, তাই না? এটা আলাদা করে কোনো পার্টিকুলার পেজে নেই তো এনসিইআরটি। অ্যাট উইচ স্টেজ অফ মিওসিস, মিওসিসের কোন স্টেজে ডাজ দ্য জেনেটিক কনস্টিটিউশন অফ গ্যামেটস ইজ ফাইনালি ডিসাইডেড, বলছে যে মিওসিসের কোন স্টেজে ফাইনালি বোঝা যায় যে গ্যামেট কোন ক্রোমোজোম পাবে? মেটাফেজ 1, অ্যানাফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 1, অবশ্যই অ্যানাফেজ 2, কারণ অ্যানাফেজ 2 হচ্ছে মিওসিস 2তে হয়, মিওসিস 2 এর মধ্যে প্রথমে প্রোফেজ হবে, তারপরে মেটাফেজ হবে, তারপরে অ্যানাফেজ হবে, তারপরে টেলোফেজ হবে। অ্যানাফেজেই তো অ্যাকচুয়ালি ক্রোমোজোমগুলো ওপরে আর নিচে চলে যায়, কারণ তারপরেই তো টেলোফেজ স্টেজ, টেলোফেজ মানে তো জাস্ট তোমার ভাঙন হওয়ার কাছাকাছি, তাই না? তো মেইন হচ্ছে অ্যানাফেজ 2তে, যেখানে কিন্তু বোঝা যায় যে এর পরে কোন গ্যামেট কোন ক্রোমোজোম পাবে। আনসার হচ্ছে বি, নিউ এনসিইআরটির পেজ নম্বর 127-এ তুমি একে পেয়ে যাবে। চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। মিওসিস অকার্স ইন অর্গানিজমস ডিউরিং, বলছে মিওসিস যে জীবগুলোর মধ্যে হয় কখন? ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জননের সময়, অবশ্যই তাই, অবশ্যই, তুমি মানুষকেই ভাবো না, মানুষের যৌন জননের জন্যই তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্যই তো মিওসিস দরকার, কারণ মানুষের এগ স্পার্ম তৈরি হয় মিওসিসের ফলে, তো অবশ্যই সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের জন্যই মিওসিস হয়। ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন না, বোথ সেক্সুয়াল অ্যান্ড ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যৌন এবং অঙ্গজ জনন দুক্ষেত্রেই না, নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটাই না, না। আনসার হচ্ছে এ, অবশ্যই সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় মিওসিস হয়, যৌন জননের সময় মিওসিস হয়। নিউ এনসিইআরটিতে পেজ নম্বর 125-এ চলে যাবে, তুমি একে পেয়ে যাবে। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। ডিউরিং অ্যানাফেজ 1 অফ মিওসিস, বলছে মিওসিসের যে অ্যানাফেজ 1, তাতে কি হয়? হোমোলোগাস ক্রোমোজোমস সেপারেট, অ্যানাফেজ 1-এ হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট হয়, অবশ্যই হয়, হ্যাঁ। হোমোলোগাস ক্রোমোজোম মানে তুমি জানো, ধরো এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 1, এটাও হচ্ছে ক্রোমোজোম নাম্বার 1, পেয়ারে ছিল। এবার যখন অ্যানাফেজ হবে, অ্যানাফেজ 1 হবে, তখন এইটা চলে যাবে ওপরের দিকে আপ, এইটা চলে যাবে সেলের নিচের দিকে ডাউন, তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের সেপারেশন হলো তো, পৃথকীভবন হলো তো, অবশ্যই তাই। এ, নন হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট, নন হোমোলোগাস ক্রোমোজোম নয়, নন হোমোলোগাস মানে ক্রোমোজোম 1 আর ক্রোমোজোম 4, এরা হচ্ছে নন হোমোলোগাস, তাদের নয়, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটা উপরে চলে যায়, একটা নিচে চলে যায়। সিস্টার ক্রোম্যাটিড সেপারেট, সিস্টার ক্রোম্যাটিডস মানে এটা একটা আর এটা একটা, এই দুজন হচ্ছে সিস্টার ক্রোম্যাটিড, এদের সেপারেশন কি এখন হবে? না, এদের টেলোফেজ অ্যানাফেজ 2-তে গিয়ে হবে।
অ্যানাফেজ 2-তে গিয়ে সিস্টার ক্রোম্যাটিডের সেপারেশন হবে, এখন হবে না। নন সিস্টার ক্রোম্যাটিড সেপারেট না, একদমই না। তো বেসিক্যালি আনসার হচ্ছে এ। তোমরা যারা সেল ডিভিশন ভালো করে পড়োনি তাদের এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেল ডিভিশন আগে প্রত্যেকটা ফেজ ভালো করে জানতে হবে। নিউ এনসিইআরটির পেজ নম্বর 127-এ চলে যাবে, তুমি এটা পেয়ে যাবে। চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। আ বাইভ্যালেন্ট অফ মিওসিস 1 কনসিস্টস অফ। বাইভ্যালেন্ট, মিওসিস 1-এ যে বাইভ্যালেন্ট হয় সেটাই কি থাকে? তো সেটাই কি থাকে চলো দেখাই তোমাকে। একটু আগেই যেটা আঁকলাম, ধরো ক্রোমোজোম 1-এর এরকম দুটো সেল, এটা একটা ক্রোমোজোম 1, এটা একটা ক্রোমোজোম 1। তো এটা হচ্ছে বাইভ্যালেন্ট অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বাইভ্যালেন্ট স্টেজ। তাহলে বাইভ্যালেন্ট স্টেজে কি থাকলো? বাইভ্যালেন্ট স্টেজে তাহলে কি থাকলো? 4টে ক্রোম্যাটিড, এটা একটা ক্রোম্যাটিড, এটা একটা ক্রোম্যাটিড, এটা একটা ক্রোম্যাটিড, এটা একটা ক্রোম্যাটিড। 4টে ক্রোম্যাটিডস, 4 ক্রোম্যাটিডস আর 2 সেন্ট্রোমিয়ার্স, এটা একটা সেন্ট্রোমিয়ার, এটা একটা সেন্ট্রোমিয়ার। তাহলে দুটো সেন্ট্রোমিয়ার আর 4টে ক্রোম্যাটিড নিয়ে বাইভ্যালেন্ট তৈরি হয়। তাহলে আনসার হচ্ছে সি। নিউ এনসিইআরটির পেজ নম্বর 126-এ চলে যাবে, পেয়ে যাবে। চলে যাব নেক্সট প্রশ্নে। আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট অ্যাবাউট মিওসিস। মিওসিস সম্পর্কে ভুল স্টেটমেন্ট কোনটা? পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ারিং হয়, হোমোলোগাস ক্রোমোজোম জোটবদ্ধ হয়, এটা কোনো রং না, এটা একদম ঠিক। 4 হ্যাপ্লয়েড সেলস আর ফর্মড। অবশ্যই মিওসিসের ফলে 4টে সেল তৈরি হয় এবং ওরা হ্যাপ্লয়েড থাকে, কারণ n নাম্বার অফ ক্রোমোজোমস থাকে, একদম ঠিক। At the end of meiosis, the number of chromosomes are reduced to half. মিওসিসের শেষে ক্রোমোজোমের নাম্বার জাস্ট হাফ হয়ে যায়, একদম ঠিক। যে জন্য ওকে রিডাকশন ডিভিশন বলে, হ্রাস বিভাজন বলে। 2 সাইকেল অফ ডিএনএ রেপ্লিকেশন অকার্স। এটা ভুল। কেন ভুল? কারণ মিওসিসে দুবার ডিএনএ রেপ্লিকেশন হয় না, একবারই হয়। একবারই ডিএনএ রেপ্লিকেশন হয়। মিওসিস শুরুর আগে যে ইন্টারফেজ স্টেজ চলে, প্রোফেজের আগে, মিওসিস 1-এর আগে, ইন্টারফেজের যে এস ফেজ আছে সেই সময় ডিএনএ রেপ্লিকেশন হয়, একবারই হয়। মিওসিসে দুবার ডিএনএ রেপ্লিকেশন হয় না, ডিএনএ প্রতিলিপিকরণ একবারই মিওসিসে হয়। তাহলে আনসার হচ্ছে ডি। এইগুলো কিন্তু আমি পেজ নাম্বার মেনশন করিনি, কারণ এটাও দেখতে পাচ্ছ তোমার পুরো মিওসিসের কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। এটা একটা পার্টিকুলার জায়গা থেকে যে বইয়ের তুলে দিল তা তো না, তো পেজ নাম্বার এটা মেনশন করা যাবে না, তোমাকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এনসিইআরটি এক্সাম্পলার এই চ্যাপ্টারের এই কটা প্রশ্নই দিয়েছে, আর নেই, খুব ছোট্ট বললাম, মাত্র কয়েকটা প্রশ্নই দিয়েছে। আচ্ছা, তোমরা যারা মনে করছো যে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও আমার সাথে বাংলাতে, মানে এটা তো আমি ইংলিশ কোয়েশ্চেনটাকে নিয়ে তোমাদের বাংলায় বললাম, কিন্তু অ্যাকচুয়াল বাংলায় প্র্যাকটিস করতে চাও, এরকম যদি তোমার ইচ্ছে থাকে এবং তার সাথে সমস্ত ফিচার পেতে চাও এবং নিট অনলাইন আমার বায়োলজি পেইড ব্যাচ জয়েন করতে চাও, তুমি করতে পারো। তোমাকে আমার পেইড ব্যাচের ডিটেলস এখানে একবার দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে? ম্যাম একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি, দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে, মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও,
যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে, মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিটও আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো, মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়, এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছে ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, তো আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি।